লিখনের গলা ধরে আসে, কথাটা শেষ করতে পারে না সে। লাইনের অন্য পাশে চিত্রলেখার গাল বেয়ে ইতিমধ্যে অশ্রু ঝরতে শুরু করেছে। খানিক নীরবতার পর লিখন নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি কাঁদতেছ আপা? নিজের কান্না গিলে ফেলার চেষ্টা করে চিত্রলেখা বলে, কই, না তো। মিথ্যা বলতে পারো না, তাও কেন বলো? জানো ধরা পড়ে যাবা। তুমি এত বাজে মিথ্যা কথা বলো আপা। তোমার থেকে চারু বেশি সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলতে পারে। ধরতেই পারবে না ও মিথ্যা বলতেছে। আচ্ছা আপা, বলো তো, তুমি মিথ্যা বলতে পারো না অথচ চারু এমন মিথ্যুক কিভাবে হলো? লিখনের কথা শুনে হেসে ফেলে চিত্রলেখা। হেসে ফেলে বলে, একদম আবার চারুকে মিথ্যুক বলবি না, চারু মিথ্যে বলে না। বলে আপা, অনেক মিথ্যা বলে। তুই নিজে বলিস না ভাবছিস? ও মা, এখন তুমি আমাকে মিথ্যা বললা? মিথ্যুক বলছি না, আমি জানি আমায় কষ্ট না দেওয়ার জন্য তোরা অনেক কিছুই আমার থেকে আড়াল করে রাখিস। এটাকে মিথ্যে বলে না রে লিখন। যেমন তুমি করো। লিখনের এই কথার পিঠে আর কিছু বলে না চিত্রলেখা। এটা সত্যি, এতগুলো বছরে অনেক কথাই আড়াল করেছে সে ভাই বোনদের থেকে, শুধুমাত্র ওদের কষ্ট দিতে চায় না বলে। ভাই বোনের কথা মনে পড়ছিল বলে লিখনকে ফোন দিয়েছে চিত্রলেখা। এখন তো চাইলে যখন খুশি তখন ভাই বোনের কাছে ছুটে যেতে পারবে না সে। তার জগৎটা আর এখন কেবল তার ভাই বোনকে ঘিরে নেই। রনক নামক একজন মানুষ তার জগতের আধিপত্য লাভ করেছে, যাকে চাইলেই চিত্রলেখার উপেক্ষা করতে পারবে না। কথার প্রসঙ্গ ঘোরাতে চিত্রলেখা জিজ্ঞাসা করে, খালা, চারু, চয়ন সবাই কেমন আছে রে? তোমাকে ছাড়া যেমন থাকার কথা তেমনই আছি আপা। কেউ মুখে বলে না, কিন্তু আমি জানি সবাই তোমাকে অনেক মিস করতেছে। কিন্তু তুমি চিন্তা করো না, কয়েকটা দিন পর সব ঠিক সামলে উঠবে। হুম। খানিকটা ইতস্তত নিয়েই লিখন বলে, একটা কথা জিজ্ঞাসা করি আপা? হ্যাঁ বল। তুমি সত্যিই ভালো আছো তো? ওই বাড়ির সবাই তোমাকে খুশি মনে আপন করে নিয়েছে তো? চিত্রলেখা জানতো লিখন তাকে এই প্রশ্নটা করবেই। দুদিন আগে বা পরে নিজেকে সামলে নিয়ে চিত্রলেখা বলে, সত্যি আমি ভালো আছি রে, আমাকে নিয়ে একদম ভাবিস না, আমি ভালো আছি। মানুষ যখন ভালো থাকে না তখন বারবার ভালো আছি বলে নিজেকে নিজের আশেপাশের মানুষগুলোকে বুঝাতে চেষ্টা করে সে ভালো আছে। চিত্রলেখা এখন যেন সেই কাজটাই করছে। লিখন আর প্রেসার দেয় না, বোনের কথা মেনে নিয়ে বলে, যাই হয়ে যাক, পরিস্থিতি যত কঠিন হোক না কেন, আমি লিখন তোমার ভাই সবসময় তোমার পাশে আছে। তুমি যাই বলবে আমি তাই বিশ্বাস করব। যদি সেটা মিথ্যা হয় তবুও সেটাই আমার জন্য সত্যি হবে যদি তুমি বলো। তাই কখনো নিজেকে একা ভাববে না। তোমার লিখন সবসময় তোমার পাশে আছে আপা। চারু, চয়ন এখনো ছোট, কিন্তু আমি আছি। লিখনের সঙ্গে কথা বলার পর হালকা লাগছে চিত্রলেখা। সে জানে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার সঙ্গ ছেড়ে দিলেও এই তিনজন মানুষ যাদের শরীরে একই রক্ত বইছে চিত্রলেখার সবচাইতে আপনজন। এরা কখনো কোনো পরিস্থিতিতেই তার হাত ছাড়বে না। লিখনের সঙ্গে কথা বলার পর হালকা লাগছে চিত্রলেখার। হাত থেকে মোবাইল নামিয়ে রেখে সবে বিছানায় বসেছে সে। দরজা খোলার শব্দ পেয়ে পেছন ফিরলে দেখে তানিয়া প্রবেশ করেছে। এগিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করে, ব্যস্ত? বিরক্ত করলাম না তো? একদম না, আসুন না প্লিজ। পার্লারের মেয়েরা চলে এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে এসে। তানিয়া আগে তার পেছনে পেছনে চিত্রলেখা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করে, আমি এসব না করলে হয় না? চিত্রলেখার কথা শুনে থেমে দাঁড়িয়ে তানিয়া বলে, এগুলো তো বেসিক। রাতে পার্টির জন্য তৈরি হবার আগে একটু ফেসিয়াল করে নিলে মেকআপটা ভালোভাবে সেট হবে ফেসে। আমতা আমতা করে চিত্রলেখা বলে। আমি কখনো এইসব করিনি। তানিয়া এগিয়ে এসে চিত্রলেখার হাত ধরে তাকে আশ্বস্ত করে বলে, আমি জানি, কিন্তু সব কিছুই তো একটা শুরু আছে, তাই না বলো? আমি আছি তো তোমাকে শিখিয়ে দিতে। আমি চলে যাবার আগে তোমাকে সব কিছু শিখিয়ে দিয়ে যাব, যেন আমি যাবার পর তোমার কোনো সমস্যা না হয়, যেন কোনো পরিস্থিতিতে তুমি রনকের পাশে দাঁড়াতে পারো। আমি চলে যাবার আগে সব বুঝিয়ে শিখিয়ে দিয়ে যাব তোমাকে। এবারে চিত্রলেখা তানিয়ার হাত ধরে বলে, থেকে গেলে হয় না? কোনোভাবে কি থেকে যাওয়া যায় না? মিশকাত মিমির জন্যেও না? চিত্রলেখার অবুঝ আবদার শুনে তানিয়ার মুখে হাসি ফুটে ওঠে। তার হাসি দেখে বিভ্রান্ত হয় চিত্রলেখা। হাসি হাসি মুখ করে তানিয়া বলে, থেকে যেতে পারলে কি আর চলে যাবার কথা ভাবতাম? আমি তো থাকতেই এসেছিলাম, চলে যাবার কথা তো কখনো ভাবিনি। যার জন্য চার হয়ে এসেছিলাম, একদিন সব কিছু পেছনে ফেলে সেই তো আমার নেই। যার আমাকে শক্ত আলিঙ্গনে ধরে রাখার কথা, সেই তো কখনো আমাকে আগলে রাখেনি। তাহলে কার জন্য থাকবো? কিসের আশায় থাকবো?
মিম মিশকাতের চাইতে বড় কারণ আর কি হতে পারে? আমি কখনোই আমার সন্তানদের বাধা হিসেবে দেখিনি। ওদের জন্য তো তুমি আর রনক আছোই। ওদের নিজের বাবা যে আদর ভালোবাসা দিতে পারেনি, রনক কখনো সেই অভাব ওদের বুঝতে দেয়নি। জন্ম দিয়েছি বলেই আমার কোনো অধিকার নেই রনকের কাছ থেকে ওদের অধিকার কেড়ে নিব। আমি তো সবে এলাম, আমি কি পারবো আপনার মতো করে? চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে তানিয়া বলে, তুমি আমার চাইতে ভালো পারবে আমি জানি। রনক এমনি এমনি তোমাকে বিয়ে করে আনেনি চিত্রলেখা। তোমার নিজের উপর সন্দেহ থাকলেও রনকের সিদ্ধান্তের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারো। তবুও আমাদের সাথে না হয় থেকে যেতেন। থাকতাম যদি আশার কোনো আলো অবশিষ্ট থাকতো। যতদিন ছিল ততদিন ছিলাম। আমার পৃথিবীর সবটা জুড়ে অন্ধকার নেমে আসার পরই আমি নতুন আলোর সন্ধানে নেমেছি। আমি বাঁচতে চাই চিত্রলেখা, বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। আর অন্যের জন্য নয়, এবার কেবল নিজের জন্য বাঁচতে চাই। একটা মানুষ যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি শুরু থেকে, যার জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, ভালোবেসে যার সন্তানের মা হয়েছি। দিন শেষে উপলব্ধি করলাম মানুষটা শুরু থেকে কখনোই আমার ছিল না। বিশ্বাস করো, সে যদি আমাকে বুকে জড়িয়ে নিলে মিথ্যা করেও বলে সে শুধু আমার, আমি তার মিথ্যাকে সত্যি মেনে নিয়ে থেকে যেতাম, আর সত্যি মিথ্যা খুঁজতাম না। এরপর আর চিত্রলেখার মুখে কথা জোগায় না। আসলেই তো কিসের আশায় থেকে যাবে তানিয়া? বিয়ের পর একটা মেয়ের জীবনের সবচাইতে বড় খুঁটি তার স্বামী, যে মানুষটার হাত ধরে সব পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করে একটা মেয়ে। সে মানুষটাই যদি নিজের না থাকে তাহলে কিসের আশা থাকবে সে? তানিয়া তো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, তারও তো বাঁচার অধিকার আছে, ভালো থাকার অধিকার আছে। চিত্রলেখাকে আপন ভাবনায় হারিয়ে যেতে দেখে তানিয়া হাত ঝাঁকি দিয়ে বলে, চলো, মেয়েগুলো অপেক্ষা করছে, অনেকক্ষণ হয়। তোমার বর এসে যদি দেখে আমরা এখনো ফেসিয়াল শেষ করিনি তাহলে খবর আছে। কাজের ব্যাপারে কত পাঞ্চুয়াল জানো তো। চিত্রলেখা মাথা ঝাঁকায়। তানিয়া তার হাত ধরে টেনে নিয়ে যায় ঘর থেকে। ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর শেষ করে নিজের ঘরে ফিরে আসতে চিত্রলেখা দেখে তার বিছানার উপর অনেকগুলো ব্যাগ রাখা। একসঙ্গে এতগুলো ব্যাগ দেখে কৌতূহল জাগে চিত্রলেখার মনে। কাছাকাছি এগিয়ে গিয়ে মনে মনে কাউন্ট করে 22টা ব্যাগ। কে রেখেছে এতগুলো ব্যাগ এখানে? কার এগুলো? রৌনক কি ফিরে এসেছে? দেয়াল ঘড়ির দিকে তাকায় চিত্রলেখা। 2:30টার বেশি বাজে। রৌনক যাবার আগে বলে গিয়েছিল আজ জলদি ফিরে আসবে, কিন্তু কখন ফিরবে সেটা বলে যায়নি। কিন্তু সে ফিরলে কেউ না কেউ নিশ্চয়ই তাকে জানাতো। ফেসিয়াল করতে বসার আগে জাহানারা ফুপুকে চিত্রলেখা নিজেই বলেছিল রৌনক ফিরলে যেন তাকে জানায়। ব্যাগগুলো কার, কে রেখেছে, এখানে কেন, এমন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চিত্রলেখার মস্তিষ্কে। আচমকায় চিত্রলেখার সব প্রশ্নের উত্তর হয়ে চেঞ্জিং রুমের দরজা খুলে বেরিয়ে আসে রৌনক। তাকে দেখে অবাক হয়েছে চিত্রলেখা। অবাক হবারই কথা। চিত্রলেখাকে বিছানার কাছে দেখে এগিয়ে আসতে আসতে রৌনক বলে, টোটাল 45টা শাড়ি আছে। 45টা? সামান্য অবাক হলেও বিশেষ ভাবে না চিত্রলেখা। বাসার সবাই প্লাস আত্মীয় স্বজনদের জন্য এনেছে হবে হয়তো, কিন্তু চিত্রলেখাকে অবাক হবার চূড়ান্ত পৌঁছে দিয়ে রৌনক বলে, তোমার জন্য, দেখো পছন্দ হয় কিনা। চোখ বড় বড় করে তার দিকে তাকায় চিত্রলেখা। রৌনকের কথা শুনে 45টা শাড়ি তার জন্যে? এমনিতেই তো আলমারি ভর্তি কাপড় চোপড় দিয়ে, এরপর আবার শাড়ি, তাও 2টা বা 5টা নয়, 45টা! এই লোকের কি মাথায় সমস্যা? মনে মনে ভাবলেও মুখে জিজ্ঞাসা করতে পারে না রৌনককে আসলেই তার মাথায় সমস্যা আছে কিনা। চিত্রলেখাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বউকে উষ্ণ আলিঙ্গনে। আচমকা রৌনকে জড়িয়ে ধরায় এবার যেন ভেঙে পড়ে চিত্রলেখা। এই মানুষটার স্পর্শে এমন দুর্বল হয়ে যায় কেন সে? বুকের ভেতর কিছু একটা তোলপাড় করছে, নিঃশ্বাস ভার হয়ে আসতে চাইছে চিত্রলেখার। তা বুঝতে পেরে রৌনক চিত্রলেখার কাঁধে মুখ রেখে একদম কানের কাছে গিয়ে বলে, এখন আমি স্পর্শ করলে তুমি কেঁপে উঠছো, এতে ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো তোমার রৌনক। বলেই চিত্রলেখার কাঁধে একটা লম্বা চুমু খায় সে। চিত্রলেখাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চিবুক ছুঁয়ে মুখ উপরের দিকে তুলে। চিত্রলেখার শরীর জুড়ে অনুভূতিদের দৌড়াদৌড়ি চলছে। লজ্জায় চিত্রলেখার লাল হয়ে যাওয়া নাক ছোট করে ঠোঁট ছুঁয়ে রৌনক বলে, গতকাল ওই শাড়িতে খুব সুন্দর লাগছিল তোমাকে, তাই আমার পছন্দ মতো কিছু আরং কটন শাড়ি এনেছি তোমার জন্য। ছোট একটা গিফট। 40টা শাড়ি তোমার জন্য, বাকি 5টা আফিফার জন্য। আফিফার? চিত্রলেখার কণ্ঠে স্পষ্ট অবাক হওয়া। রৌনক বলে, গতকাল আফিফা তোমাকে নিজের শাড়ি পরিয়ে না দিলে আমি তো জানতামই না নর্মাল একটা সুতির শাড়িতে তোমাকে দেখতে এত সুন্দর লাগে।
এই শাড়িটা তুমি রেখে দাও, আর একদিন না হয় আমার জন্য পরবে। আর ওই শাড়িটা এক্সচেঞ্জের জন্য 5টা শাড়ি আমার পক্ষ থেকে আফিফার জন্য ছোট্ট একটা গিফট। রৌনকের বাহুবন্ধনে থেকে চিত্রলেখা ঘাড় ঘুরিয়ে একবার ব্যাগগুলো দেখে নিয়ে বলে, ছোট্ট গিফট এটা? 45টা শাড়ি? কেউ হয়তো সম্পূর্ণ জীবনে 45টা শাড়ি পরার সুযোগও পায় না, আর আপনি বলছেন ছোট্ট গিফট? 45টা না, 40টা তোমার। এক বালতি দুধ থেকে 1 গ্লাস দুধ কেউ খেয়ে ফেললে খুব বেশি পার্থক্য কি হবার কথা? রৌনক মাথা ঝাঁকায় চিত্রলেখা বলে। তেমনি 45টা 40ও তাই। ভ্রুকুচকে রৌনক জিজ্ঞাসা করে, সো আর ইউ টেকিং মাই গিফট অর রিজেক্ট মি? মাথা ঝাঁকিয়ে চিত্রলেখা বলে। আমার সেই সাধ্য কোথায় আপনার দেহ উপহার উপেক্ষা করব? চিত্রলেখার জবাবটা পছন্দ হয় না রৌনকের। সে চিত্রলেখাকে কোনো কিছুর জন্য জোর করতে চায় না, করবেও না। রৌনক 2 হাতে চিত্রলেখার কোমর জড়িয়ে রেখেছিল, একটা হাত এবারে চিত্রলেখার গালে রেখে বলে, ইটস ওকে, জোর করে তোমার কিছু করতে হবে না। তুমি নিতে না চাইলে আমি সব রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। চিত্রলেখা রৌনকের টি শার্ট চেপে ধরে বলে, প্লিজ, এর প্রয়োজন নেই। আপনি শখ করে এনেছেন, অবশ্যই আমি পরবো। আমাকে খুশি করতে? না, আমি খুশি হয়ে পরবো। এর আগে কখনো কেউ আমায় শাড়ি কিনে দেয়নি, জীবনে প্রথম কেউ দিল। আমি ফিরে দিয়ে কি করে বলুন? রৌনক আর কিছু বলে না। হাসি ফুটে ওঠে তার চোয়াল জুড়ে, যা চিত্রলেখাও দেখতে পায়, কিন্তু চিত্রলেখাকে নিজের থেকে আলাদা করে না। সে স্বাভাবিক থাকার চেষ্টা করে চিত্রলেখা বলে, আপনি কখন এলেন? অলমোস্ট 30 মিনিট হবে। আমাকে ডাকেননি কেন? আমি তো ফুপিকে বলেছিলাম আপনি এলে আমাকে জানাতে। আমি খালাকে বলেছিলাম তোমাকে ডিস্টার্ব না করতে। আই উইল ওয়েট ফর ইউ। চিত্রলেখা আবারও ঘড়ি দেখে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই কিছু খাননি, খাবার দিতে বলি? তুমি খেয়েছো? জবাব না দিয়ে পাল্টা জিজ্ঞাসা করে রৌনক। সে জানে চিত্রলেখা দুপুরে খায়নি। এমন নয় যে ফেসিয়াল ইত্যাদি করায় ব্যস্ত ছিল সেজন্য খাবার সুযোগ পায়নি। রৌনক বাসায় ফিরে সবার আগে জাহানারাকে জিজ্ঞাসা করেছিল চিত্রলেখা দুপুরে খেয়েছে কিনা। চিত্রলেখা একা খাবে না সেটা রৌনক জানতো বলেই মিটিং শেষ করে বাইরের খাওয়া দাওয়া করেনি, সোজা বাড়ি ফিরে এসেছে চিত্রলেখার কাছে। জবাব না দিয়ে চিত্রলেখা মাথা ঝাঁকায়। খাওনি কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি যদি এখন না আসতাম তাহলে? অপেক্ষা করতাম। ডোন্ট ইউ ডিয়ার, আজ রাগ করছি না, কিন্তু এরপর সময় মতো খেয়ে নেবে প্লিজ। আমি জানি তুমি এখানে কমফোর্টেবল না। স্টিল ফর মি, ট্রাই টু মেক ইউর সেলফ কমফোর্টেবল। জবাবে মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক তাকে ছেড়ে দিয়ে বলে, আমি নিচে যাচ্ছি, লাবিব এসেছে, আমাদের সঙ্গে লাঞ্চ করবে। খুব ক্ষুধা লেগেছে, জলদি খাবার দিতে বলো। আপনি যান, আমি আসছি। রৌনক চলে যেতে নিয়েও থেমে গিয়ে চিত্রলেখার একটা হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে জান বলে ডাকবে কবে? রৌনকের প্রশ্নে চিত্রলেখার বিষম উঠে যায়। তা দেখে হেসে ফেলে রৌনক। চিত্রলেখার মুখটা দেখার মতো হয়েছে। লাবিবের একেবারে পার্টিতে আসার কথা ছিল, কিন্তু কাজ রয়ে গেছে, তাই রৌনকের সঙ্গে চলে এসেছে সে। বিয়ের দিন শেষবার দেখা হয়েছিল তাদের, তারপর আজ আবার মুখোমুখি। লাবিব বরাবরই চিত্রলেখার জন্য একজন ভালো বন্ধু, আর সবসময় এমন থাকবে। ফেসিয়াল আর ইত্যাদি করাতে নিয়ে তানিয়ারও আজ দুপুরে খাওয়া হয়নি। সেও রৌনকেরদের সঙ্গেই খেতে বসেছে। তানিয়া, রৌনক ও লাবিব একত্র হওয়ায় ওদের কথাবার্তা সব ব্যবসা রিলেটেডই। ওদের কথায় চিত্রলেখার কিছুই বলার নেই। সে নিজের মতো খেতে আর ওদের প্লেটে খাবার তুলে দিতে ব্যস্ত। তিনজন নিজেদের মতো ব্যবসায়িক আলোচনায় এতটাই ব্যস্ত যে কারো নিজের প্লেটের দিকে খেয়াল নেই। চিত্রলেখা তুলে দিচ্ছে আর তারা খাচ্ছে। কিন্তু আলোচনার এক পর্যায়ে তানিয়া বলে, তবে রনক, আমি ভেবেছিলাম কি চলে যাবার আগে চিত্রলেখা আমার কাজ বুঝিয়ে দিয়ে যাব। তানিয়ার কথায় চিত্রলেখার বিষম উঠে যায়। অন্যরা যেটা লক্ষ্য করেনি সেটা হচ্ছে লাবিবের গলায় খাবার আটকে গেছে। তানিয়া চলে যাবে এর মানে কি? নিজের জায়গা থেকে প্রশ্নটা করতেও পারছে না লাবিব। চুপচাপ কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে পানি খেয়ে গলায় আটকে যাওয়া খাবার এগিলে ফেলে সে। রৌনক চিত্রলেখাকে পানি এগিয়ে দেয়। পানি খেয়ে শান্ত হয়ে চিত্রলেখা বলে, আপনার কাজ আমাকে দিয়ে হবে না। শিখিয়ে দিলে অবশ্যই হবে। চিত্রলেখা রৌনকের মুখের দিকে তাকিয়ে বলে, হবে না ম্যাম, মানে ভাবি তো ফাইন্যান্স দেখছেন, আমি ফাইন্যান্সের কিচ্ছু বুঝি না। তাছাড়া আমি অফিস করলে মিশকাতকে কে দেখবে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তানিয়া বলে, মিশকাতকে দেখার লোক আছে বাসায়, প্রয়োজনে আরও লোক হায়ার করা হবে। তুমি ওদের লিগ্যাল গার্ডিয়ান ন্যানি না যে ওদের দেখাশোনার জন্য ঘরে বসে থাকবে, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিবে।
কিন্তু আগেও তো চাকরি করার পাশাপাশি ভাই বোনদের খেয়াল রেখেছো, রাখোনি? সম্মতিতে মাথা ঝাঁকায় চিত্রলেখা। তানিয়া বলে, তাহলে এখন কেন বসে থাকবে? আমি একদম অ্যালাউ করব না। তোমার নিজের পরিচয় ধরে রাখতেই হবে। রনক জামানের বউ ঘরে বসে থাকবে অসম্ভব। কাল থেকে অফিসে যাবে তুমি আমার সঙ্গে। আমি আমার কাজ তোমাকে বুঝিয়ে দিয়ে যাব, আস্তে ধীরে। চিত্রলেখা অসহায়ের মতো রৌনকের দিকে তাকালে সে বলে, আপাতত ওকে কিছুদিন সময় দেবো ভাবি। সবার নিজের স্পেশালিটি আছে। ও ফাইন্যান্স না দেখলে অনেক কিছু দেখবে, যেটা ও ভালো জানে। তার আগে এই নতুন পরিবেশের সঙ্গে ইউজ টু হোক, তারপর থেকে না হয় অফিসে জয়েন করবে। তাছাড়া আমারও কোনো প্ল্যান নেই ওকে ঘরে বসে রাখার। শি ক্যান জয়েন হোয়েন এভার শি ওয়ান্টস টু। জামান গ্রুপ যতটুকু আমার, ততটুকু ওর। কথা শেষ করে চোখের ইশারায় চিত্রলেখাকে আশ্বস্ত করে রৌনক। তা দেখে স্মিত হাসে চিত্রলেখা, কিন্তু তার বোঝা হয়ে গেছে এখন না হোক কিছুদিন পরে তবুও তাকে অফিস জয়েন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এসব ভেবে চিত্রলেখার মুখের রং বদলে যাচ্ছে। ঘড়িতে রাত 8টা বাজছে প্রায়। যদিও ডিনার পার্টি সাধারণত এই বাড়ির ডিনার পার্টিগুলো একটু রাত করেই হয়, তাই ইনভাইটেড গেস্টরা সাধারণত রাত 8টার পর বা 9টা নাগাদ আসে, কিন্তু আজ এর ব্যতিক্রম ঘটেছে। 8টা বাজছে প্রায়, বাজেনি এখনো, কিন্তু এর মধ্যে অনেকেই চলে এসেছে। এমন ঘটার পেছনের কারণটা বিশেষ এবং সহজে অনুমেয়। শিল্পপতি ব্যবসায়ী রৌনক জামানের বউকে সরাসরি দেখার তীব্র আগ্রহ। রৌনক যখন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করেছে, তারপর থেকেই সবার মধ্যে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও সেই পোস্টে রৌনক চিত্রলেখাকে ট্যাগ করেছে, কিন্তু চিত্রলেখার আইডিটা প্রাইভেট হয় কেউ তার সম্পর্কে বিশেষ কিছুই জানতে পারেনি। তাই এই সকলের আগ্রহের যেন কোনো কমতি নেই। রৌনকের আগের বিয়ে, ডিভোর্স সম্পর্কে সবাই কম বেশি জানে, শুধুমাত্র সরাসরি কথা বলে না এই যা। আজকের পার্টিতে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়নি, যেহেতু প্রোগ্রাম বাসায় হচ্ছে। রৌনকের একান্তই কাছের কিছু বন্ধু, কিছু বিজনেস পার্টনার, কোম্পানির শেয়ার হোল্ডার আর একান্তই কাছের রিলেটিভ। কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে সাবার বাবাও একজন। যেহেতু তাদের পারিবারিক সম্পর্ক গভীর, তাই সাবাদের সপরিবারে ইনভাইট করা হয়েছে। আজকের পার্টি উপলক্ষে একটা বার সেট করা হয়েছে, সব ধরনের ড্রিঙ্ক রাখা আছে, সফট ড্রিঙ্কসও। সবাই তো আর অ্যালকোহল নেয় না। বারটা পার্মানেন্ট নয়, টেম্পোরারি সেট করা হয়েছে কেবল আজকের পার্টি উপলক্ষে। এদিক সেদিকের কথার পর ঝেড়ে কাশে সাদমান, রৌনকের সবচাইতে কাছের বন্ধু সে। একসঙ্গে লেখাপড়া করেছে, বড় হয়েছে। রৌনকের ভালো দিনে যেমন পাশে থেকেছে, তেমনি সবচাইতে খারাপ দিনগুলোতেও পাশে থেকেছে। যার জন্য এত আয়োজন, তাকে দেখতে আর তর্স হচ্ছে না যেন কারো। তাই গল্প আড্ডা ভেঙে সাদমান জিজ্ঞাসা করে, তা মিসেস রৌনক জামানকে দেখতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে সবাইকে? রৌনক নিজের হাত ঘড়িতে এর সময় দেখে 8টা বাজতে চলেছে। এতক্ষণে চিত্রলেখার তৈরি হয়ে যাবার কথা। সন্ধ্যার পর সে নিজেই চিত্রলেখাকে দেখেনি। তার পছন্দ করে কেনা ড্রেসে চিত্রলেখাকে কেমন লাগছে দেখার অপেক্ষায় রৌনক নিজেও। হাত থেকে ওয়াইনের গ্লাসটা বার কাউন্টারে নামিয়ে রেখে রৌনক বন্ধুদের উদ্দেশ্যে বলে, আমি দেখে আসি, আর কতক্ষণ লাগবে? সবাইকে রেখে উপরের দিকে অগ্রসর হয় রৌনক। তার চন্দ্রকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে দেখতে। ভাবতে ভাবতে নিজের ঘরে প্রবেশ করে সে, কিন্তু রুমে নেই চিত্রলেখা। ভেতরে এগিয়ে গিয়ে চেঞ্জিং রুমে দরজায় নবে হাত রেখে ঘোরালেই খুলে যায়। এখানে তৈরি হচ্ছে তার চন্দ্র। পার্লার থেকে দুজন মেয়ে এসেছে সাজিয়ে দিতে। একজন চিত্রলেখাকে সাজিয়ে দিচ্ছে, আরেকজন তানিয়াকে। দরজাটা খুলে যেতেই চিত্রলেখার চোখ তার সামনে পড়ে থাকা বড় আয়নাটায় স্থির হয়। রৌনককে দেখে চিত্রলেখার নিঃশ্বাস আটকে গেছে। স্যুট পরা রৌনককে সে বহুদিন বহুবার দেখেছে, কিন্তু আজ তাকে দেখতে ভিন্ন রকম লাগছে। এই ভিন্নতার কারণ কি? কালো রঙের স্যুটটা রৌনকের শরীরে এমনভাবে ফিটিং হয়েছে যেন এই স্যুটটা একমাত্র তার জন্যই তৈরি হয়েছে। পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে এই স্যুটে সুদর্শন লাগবে না যতটা রৌনককে লাগছে। চেষ্টা করেও নিজের চোখ ফেরাতে পারছে না চিত্রলেখা। সবসময় স্যুটের জন্যে টাই পরতে দেখেছে সে রৌনককে, কিন্তু আজ বো টাই পরেছে রৌনক। ডান হাতে দামি একটা ঘড়ি, পায়ের শুটায় চকচক করছে। চুলগুলো জেল দিয়ে সেট করে ব্যাক ব্রাশ করে। একদিকে চিত্রলেখা, অন্যদিকে রৌনক। চিত্রলেখাকে দেখে তার গলায় কি যেন আটকে গেছে। অফ শোল্ডার হোয়াইট রঙের একটা গাউন কিনে এনেছিল রৌনক আজকের পার্টিতে চিত্রলেখাকে পরানোর জন্যে। গাউনটা চিত্রলেখার শরীরের সঙ্গে এমনভাবে লেগে আছে যা দেখে নিজের চোখ ফেরাতে পারছে না রৌনক। কোমর সমান চুলগুলোকে ঘাড়ের উপর খোপা করা হয়েছে। সাইড থেকে কিছু চুল কার্ল করে দুপাশে ছেড়ে রাখা হয়েছে। চিত্রলেখার কানে ডায়মন্ডের কানের দুল, হাতে ব্রেসলেট। গলাটা খালি, যদিও খালি থাকবে না,
রৌনক নিজেই আজকের পার্টির জন্য একটা ডায়মন্ডের সেট কিনে এনেছিল। গলার সেটটা এখনো পরা বাকি। পার্লারের মেয়েটার হাতেই রয়েছে গলার ভারী ডায়মন্ডের সেটটা। বেশ কিছুক্ষণ মুগ্ধ নয়নে চিত্রলেখাকে দেখার পর হাত বাড়ায় রৌনক সেটটা নেওয়ার উদ্দেশ্যে। বলে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন। মেয়েটা এক মুহূর্ত সময় অপচয় না করে ডায়মন্ডের সেটটা রৌনকের হাতে দিয়ে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটা বেরিয়ে গেলে রৌনক এসে চিত্রলেখার ঠিক পেছনে দাঁড়ায়। আয়নায় তারা দুজনেই একে অপরকে দেখতে ব্যস্ত। তৎক্ষণাৎ কি রৌনক সেটটা চিত্রলেখার গলায় পরিয়ে দেয় না। সামান্য এগিয়ে গিয়ে পাশের ড্রেসিং ক্যাবিনেটে সেটটা নামিয়ে রেখে পূর্বের জায়গায় ফিরে আসে সে। হাত বাড়িয়ে চিত্রলেখার কোমর স্পর্শ করে। এতেই যেন চিত্রলেখার অঙ্গে অঙ্গে কাঁপন ধরে গেছে। শিহরণের দোলে চোখ বন্ধ করে নিয়েছে চিত্রলেখা। আয়নায় সবই দেখছে রৌনক। তার স্পর্শে চিত্রলেখার এই বশ হয়ে যাওয়াটা যেন তাকে আরো বেশি পাগল করে দিচ্ছে। আরো গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে তার চন্দ্রকে। এগিয়ে গিয়ে চিত্রলেখার কানের নিচে ঘাড়ে নাক রেখে নিঃশ্বাস টানে রৌনক। দামি পারফিউম ও চিত্রলেখার শরীরের ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে গেছে। চিত্রলেখা চোখ মেলতে পারে না, সাহসী হয় না চোখ খুলে রৌনকের দৃষ্টিতে দৃষ্টি রাখার। চোখ মেললে যে রৌনক তার চোখের আহ্বান টের পেয়ে যাবে। চোখ না মেললেও নিজের গায়ে লেপটে থাকা গাউন শক্ত করে ধরে রেখেছে চিত্রলেখা, যা রৌনকের দৃষ্টি এড়ায়নি। চিত্রলেখার কোমর ছুঁয়ে থাকা রৌনকের হাতের স্পর্শ আরো গাঢ় হয়। এবারে চিত্রলেখাকে অবাক করে দিয়ে আলতো করে তার উন্মুক্ত কাঁধে চুমু খায় রৌনক। ছোট্ট করে নয়, বরং গাঢ় চুমু, গভীর চুমু। সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে থাকে সে। রৌনকের ঠোঁটের স্পর্শে চিত্রলেখার ঠোঁট কাঁপতে আরম্ভ করেছে। রৌনকের ইচ্ছে করছে এক্ষুনি সে ওই ঠোঁটের দখল নেয়, কিন্তু এসবের জন্য উপযুক্ত সময় এখন নয়। চিত্রলেখাকে দেখবে বলে শহরের নামি দামি ব্যক্তিরা নিচে অপেক্ষা করছে, সেই সঙ্গে প্রেসও এসেছে। আজ তারা দুজনেই প্রথমবারের মতো একত্রে প্রেসের সামনে দাঁড়াবে। ছোটখাটো একটা ইন্টারভিউ হবে বলা যায়। আজকের তোলা ছবি আগামীকাল সকালের খবরের কাগজ ও ম্যাগাজিনের পাতায় ছাপানো হবে বড় বড় হেডলাইনের সঙ্গে। রৌনক জামান সবসময় বিজনেস নিউজের হট টপিক। তার বিয়েটা কোনো অংশে কম কিছু নয়। নিজেরাই প্রথমবার একত্রে সবার সামনে আসা, তাই কোনো কমতি রাখেনি রৌনক। তার ওয়াইফ হিসেবে যতটুকু সম্মান চিত্রলেখার প্রাপ্য তার চাইতে অধিক দিতে চায় রৌনক তাকে। চিত্রলেখার জন্য নিজের সাধ্য ও সামর্থ্যের বাইরে গিয়ে করতে ইচ্ছা করে তার। সম্পূর্ণ দুনিয়া এনে পায়ের কাছে বিছিয়ে দিতে ইচ্ছা করে। চিত্রলেখার কানের কাছে রৌনক ঠোঁট নিয়ে মৃদু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।